আমি সময়টা খুলে নিলাম। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, এক্সেলেন্সিস, আমি জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির এই সন্ধিক্ষণে যখন তার উপস্থিতি, পরামর্শ, দিক নির্দেশনা সম্ভবত সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি হয়তো চাইতেন আজকের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমরা সকলে একত্রিতভাবে, নীতিনিষ্ঠভাবে দেশ ও মাতৃকার প্রতি আমাদের ভালোবাসার থেকে যৌথভাবে মোকাবেলা করি। উনি হয়তো সেটাই চাইতেন। ওনার মতো বহুমাত্রিক জীবনের বিভিন্নভাবে আলোচনা হতে পারে, তার কিছু পরিচয় আমার আগের বক্তাদের কাছে আমরা পেয়েছি। আমরা জাতীয়ভাবে, বৈশ্বিকভাবে আলোচনা করতে পারি, সামষ্টিক ব্যষ্টিকভাবে আলোচনা করতে পারি, বিভিন্ন আঙ্গিক থেকে, তাৎক্ষণিকতা এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকেও আলোচনা করতে পারি। কিন্তু যাদের সৌভাগ্য হয়েছিল ওনার কাছে যাওয়ার, তাদের অভিজ্ঞতার আলোকে যদি আমরা বৃহৎ চিত্রটিকে অনুধাবন করতে পারি, সেটাই মনে হয় এই শেষ বেলায় আমার জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে। আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে ওনার 2 শাসনামলে অন্তত 4 বার নীতি বিষয়ক আলোচনা করার সুযোগ। প্রথমে একবার যখন আমি অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, 1991 সালের কথা আমি বলছি। তারপর যখন আমি ব্যাংক কমিশন, রিফর্ম কমিশনের সদস্য ছিলাম তখন, আরেকবার WTOর প্রাক্কালে, দোহা নেগোসিয়েশনের প্রাক্কালে, দল নির্বাচনের সময় আরেকবার আলোচনার সুযোগ হয়েছিল। এবং সর্বশেষ আমার 2002 সালে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, দেশের যখন প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার জন্য একটি জাতীয় কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির সদস্য আমি যখন ছিলাম, তখন একটি ক্যাবিনেট সাব কমিটির মিটিংয়ে ওনার সাথে আমার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আলোচনা হয়েছিল, যা হয়তো জাতীয় ইতিহাসের নীতি নির্ধারণের এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে একটি মাইলস্টোন হিসেবে আছে। 2003 সালে আপনাদের হয়তো মনে আছে, সে সময় বিদেশি তেল কোম্পানিগুলো বলছিল যে বাংলাদেশ তেলের উপর ভাসছে, খুব দ্রুত তেল আহরণ করে এটাকে ভারত এবং অন্যান্য দেশে রপ্তানি করা উচিত। একই সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, প্রাক্তন পতিত প্রধানমন্ত্রী, উনি বলছিলেন 50 বছরের গ্যাস রেখে বাকিটা আমরা নিরাপদে রপ্তানি করতে পারব। সেই সময় তৎকালীন সরকার একটি জাতীয় কমিটি স্থাপন করেন এবং আমার সৌভাগ্য হয়েছিল তার সদস্য হওয়ার। এই কমিটির রিপোর্ট যখন তৈরি হলো, তারপর একদিন উচ্চ পর্যায়ের ক্যাবিনেট সাব কমিটিতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাব কমিটিতে আমাকে আহ্বান জানানো হলো যে আপনি আসেন, কমিটি প্রধানকে নিয়ে ব্রিফ করেন ক্যাবিনেটকে। আমাদের কমিটির প্রধান সচিব আজিমউদ্দিন সাহেব বলা শুরু করলেন। উনি কিছুক্ষণ বলার পরেই সাইফুর রহমান সাহেব বললেন, দেবপ্রিয়কে কিছু বলতে বলেন। আমি বলা শুরু করলাম। 1 মিনিট কি 2 মিনিট আমি বলেছি। প্রধানমন্ত্রী আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন। আমি প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম, এত তীক্ষ্ণ প্রশ্ন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি বলছেন তাহলে 50 বছরের গ্যাস নাই? আমি একটু হতচকিত হলাম। আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, একসাথে বাংলাদেশের 50 বছরের গ্যাস নাই। গ্যাস এটা ক্রমান্বয়ে আবিষ্কার হয়, ক্রমান্বয়ে পাওয়া যেতে পারে। 50 বছর হয়তো টিকতে পারবো, কিন্তু একসাথে 50 বছর নাই। উনি সাথে সাথে পরের প্রশ্ন দিলেন আমাকে, বললেন তাহলে
গ্যাস পাওয়া যাবে কেমন করে? আমি বললাম তাহলে গ্যাস আমাদের উত্তোলন করতে হবে, জাতীয় প্রতিষ্ঠান ব্যাপককে শক্তিশালী করতে হবে, অফশোরে এবং সমুদ্রের ভিতরে বিদেশিদের আনতে হবে জাতীয় স্বার্থকে রক্ষা রেখে। উনি সাথে সাথে প্রশ্ন দিলেন, এই যদি রপ্তানি করেন তাহলে আয় কত হবে? আমি সত্যি বললাম, আমি যে আয় খুব বেশি হবে না, এটা আমাদের যে রেমিটেন্স আয় তার 3 দিনের সমান। তখন সাইফুর রহমান সাহেব আবার কথা বললেন। উনি বললেন এগুলি কোথা দিয়ে যাবে, গ্যাস পাইপলাইন কোথা দিয়ে হবে? আমি বললাম গ্যাস পাইপলাইন আপনার কনস্টিটিউয়েন্সির ভিতর দিয়ে হবে, এবং এটা যেটা হবে এখানে অন্তর্ঘাত হওয়ার আশঙ্কা আছে, কারণ এখানে নিরাপত্তার বিষয় খুবই প্রকৃত বিষয়। উনি সাথে সাথে একটু পিছনে হাঁটলেন, নিজেদের ভিতরে কথা বললেন। ওই মুহূর্তে সিনিয়র মন্ত্রীরা যারা ছিলেন, মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন, আমাদের খন্দকার মোশাররফ হোসেন সাহেব ছিলেন, MK আনোয়ার ছিলেন, মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন, ওনারা সকলে একমত হলেন গ্যাস রপ্তানি করার সুযোগ নাই। বাংলাদেশের জাতীয় প্রাকৃতিক সম্পদ জাতীয়ভাবে আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য ওই মিটিংটি ছিল অত্যন্ত একটি নীতি নির্ধারণী মিটিং। আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেদিন ওই সিদ্ধান্তের অংশীদার হওয়ার জন্য। আমি যে কথাটা বলে আপনাদের এখানে শেষ করব, I have been asked by the organizer to say something in English because our excellencies are, I am not quite sure, has the simultaneous translation at this moment. The 3 conclusions out of this incident. Number 1, she knew how to listen. Begum Zia knew how to listen to the technical advices of his technical advisors. This is number 1. That patience is hardly seen in many leaders. I have had other experiences and that did not happen. The second experience, she knew how to give questions. She used to give questions not for the rhetorical sense. She used to give questions to find out the robustness of your logic, if there any flaw in your information, and that's what she was to do. And number 3, she didn't take the technical advice per se. She knew that every technical advice has to be judged in the context of national reality, national necessity, and the global context. So she was a proper person who is, all technical advisors aspires for. A leader who listens, who asks questions, and takes a decision on their own, and in the context of their political commitments. Let me conclude by saying, today afternoon, what would Madam Zia would have wanted from us today? She would have wanted from us today, as a policy advisor and a policy analyst, I think, she would have thought that the new generation of the policymakers, the new leadership which is yet to come, will be also emulating all those undeniable, characteristics and the virtues of her. I hope and pray the country remains blessed with that kind of leadership in the future, because this is the time when we take difficult decisions for the country, when we have competing demands from us. We need to rise above all the shortcomings, all the narrowness, and take a decision for the country. And I do miss our former Prime Minister in these moments. Thank you for listening to me.